দেখাই যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। গলা ভেঙে গেছে, ভাঙাটাই স্বাভাবিক, তাই না? চেহারা দেখলে বোঝা দরকার এই বিশাল জনসমুদ্রের মধ্যে প্রার্থীকে। চোখ মুখ দেখেই বুঝে যাওয়ার কথা, কণ্ঠস্বর শুনলেই বুঝে যাওয়ার কথা। সেটাই যদি না হয় তাহলে প্রার্থী হলো কিভাবে? 300টা আসনে নির্বাচন চলছে, 300টা আসনের প্রার্থীকে পাশাপাশি দাঁড় করে দিলে বোঝা যাবে, তাই না? আমরা গর্ব করে বলছি না, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই দেশ ও জাতির জন্য আমরা শপথ করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য শেষের কথাটা প্রথমে বলি, যে এই জনাব তারেক রহমানকে নিয়ে এত আশা আকাঙ্ক্ষা, এটা কি এমনি এমনি? এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত। আমি কিন্তু কোনো ভূমিকায় যাইনি। আপনারা কি এখানে যারা আছেন সবাইকে চিনেন? নতুন করে পরিচয় করাতে হবে? তাহলে আবার যদি ভূমিকায় যাই, নতুন করে পরিচয় করে দিতে হবে। আমি এক কথায় বলে দেই, আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে সারা দিনব্যাপী গণসংযোগ শেষে সবার প্রথমে নাম্বার কত? 16 না? 16 না, কিন্তু লটারিতে একে উঠছে। মহিমাগঞ্জ ইউনিয়নের আজকের প্রথম জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা এবং নাম না নেওয়ার কারণে মন খারাপ না করা আপনারা সবাই, নাম না নিলে মন খারাপ করে, কিন্তু আজকে আমরা শীতে আর কষ্ট দিতে চাচ্ছি না। সবাইকে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। আচ্ছা, শেষের কথাটা আগে বলতে চাচ্ছিলাম, এখন মনে হচ্ছে শেষেরটা শেষেই বলি, শুরুটা বলি। দেখুন, আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম গেছে না? কেউ বুকের রক্ত দিয়েছে, কেউ জেল জুলুম সহ্য করেছে, কেউ ফেরারি থেকেছে, কেউ দেশের বাইরে থেকেছে, কেউ অর্থ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ পরামর্শ দিয়েছে, কেউ বিছানায় শুয়ে শুয়ে অঙ্গহানি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা ছাড়া, তার কাছে দোয়া করা ছাড়া হয়তোবা বাকি কিছুই করার সুযোগ ছিল না। আজকে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, বড় বড় কথা বলছি, আজকে আমাদের থাকার কথা ছিল কবরে, আজকে থাকার কথা ছিল গুম ঘরে, আজকে আমাদের ঠিকানা থাকার কথা ছিল না, আজকে আমাদের বেঁচে আছি নাকি মরে গেছি এই হদিস পাওয়ার কথা ছিল না। তাহলে যাদেরকে হারিয়ে, যাদের অঙ্গহানি হওয়ার ফলে, যাদের গুম খুন হওয়ার ফলে, যারা বিছানায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করার ফলে আজকে আমাদের এই সুবাতাস বইছে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেও আজকে এই যে সুবাতাস বইছে 12 তারিখে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অধিকারটা বাস্তবায়নের জন্য, সেই অধিকারটা প্রয়োগের জন্য আমরা চেষ্টা করব। একটা আশার আলো দেখছি, সেই অধিকার আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাদের জন্য কিছু করতে হবে না? তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি, তাহলে আমাদের অবস্থাও তাদের মতোই হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের কিয়ামত পর্যন্ত যদি হায়াত নসিব হয়, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ দীর্ঘজীবী হয়ে উত্তরোত্তর এই বাংলাদেশের মানচিত্র যেন বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় হতে পারে, সেটা আমাদের দোয়া এবং চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তারপরেও সেই জায়গায় যাওয়ার জন্য যদি একের পর এক গণ অভ্যুত্থান আসতে থাকে, একটার পর একটা গণ অভ্যুত্থান আসতে থাকে, কোন গণ অভ্যুত্থান কি এই রাষ্ট্রের জন্মের অভ্যুত্থানের থেকে বড় হতে পারে? মনে রাখতে হবে, আজকে যারা এই বাংলাদেশের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে খাটো করে অন্য অভ্যুত্থানগুলোকে বড় করে দেখাতে চায়,
তাদের কারণ কি আমরা বুঝতে পারি? কেন দেখাতে চায় বুঝি না। কারণ সেই অভ্যুত্থান যদি মুক্তিযুদ্ধকে যদি বড় করে দেখানো হয় তাদের একটু সমস্যা হয়। এই জন্যে আমি কথায় কথায় বলি, ৭১-এর প্রশ্ন এলেই পাল্লা বলে চুপ, মানে শুনতে ভাল লাগে না, দুম মেরে থাকে। ৯০-এতে ঘুরতে গেলেই, ৯০ জানেন তো না, গণঅভ্যুত্থান স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯০-এতে ঘুরতে গেলেই লাঙ্গল বেজার খুব কত হয়ে যায়। ৭১ আর ৯০ শূন্যেরই চায় না। ২৪-এতে নৌকা ভেঙে হলো যে খান খান, টাটকা খবর ইলা কওয়া লাগবে না, ২ দিন আগের কথা, পোলা মানুষ জানে। ইতিহাসটা ঘাটলে যাবেই কারো না কারো মান সম্মান, কোন না কোন জায়গা থেকে আটকা আছেই। এবার শোনেন, আল্লাহ সহায়, রব্বুল আলামিন সহায়। ইতিহাসের যেই সনেতেই বলো, যেই সালেই বলো, ধানের শীষের দেখবে সেথায় মুখে উজ্জ্বল আলো। ষড়যন্ত্র করুক যে কেউ, পাবে না পরিত্রাণ, ধানের শীষেই খুঁজবে জাতি বাংলাদেশের প্রাণ ইনশাআল্লাহ। এই জন্যই বলতে চাই, এই বাংলাদেশের পক্ষের শক্তি, এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান বারবার বলেছেন, সবার আগে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? বৈষম্যহীন হবে এই বাংলাদেশ, যোগ্যতা ন্যায্যতার ভিত্তিতে সমান অধিকার পাবে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে। দেখুন, একটা গোষ্ঠী মুক্তিযুদ্ধকে বিকৃত করে, ইতিহাস বিকৃত করে পকেটস্থ করতে গিয়ে মুক্তিযুদ্ধটাকেই প্রশ্নবিদ্ধ করেছিল। আরেকটা গোষ্ঠী ধর্মীয় মূল্যবোধকে পকেটস্থ করতে গিয়ে আমরা যদি এখন সাবধান না হই তাহলে এই ধর্মটাকেও প্রশ্নবিদ্ধ করে ছাড়বে ভাই। ধর্ম মানুষকে হক আর বাতিল শিখায়, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এইটা বুঝতে শিখায়। এই ধর্মকে নিয়ে যদি ব্যবসা করেন, এই ধর্মকে পুঁজি করে যদি মিথ্যাচার করেন, তাহলে একসময় এই দাড়ি টুপিওয়ালাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনারা ইতিহাসে দায়ী থেকে যাবেন। যারা এই কাজগুলো করে তাদের সম্বন্ধে একটু বলি। আপনারা জানেন তো, বিগত ২৮শে নভেম্বর তফসিলের আগে গাজীপুরে আমাদের প্রায় ৫০,০০০-এর অধিক ভোটার রয়েছে, এই গোবিন্দগঞ্জবাসী। পল্লী বিদ্যুৎ এলাকায় ৩৫,০০০-এর মতো, মৌচাক এলাকায় প্রায় ৫,০০০ বা ততোধিক, বাংলা বাজার এলাকায় ১০,০০০ বা তার কিছু বেশি, ৫০,০০০ প্লাস ভোটার রয়েছে। বিগত ২৮শে নভেম্বর ২০২৫-এ, রোজটা ছিল শুক্রবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা নির্বাচনী একটা প্রচারণা সভা করেছিলাম। সেই নির্বাচনী প্রচারণা সভার একটা কাউন্টার প্রোগ্রাম হিসাবে আমাদের নির্বাচনী জনসভার স্থানের খুব কাছাকাছি আরেকটা মাঠে অন্য একটি রাজনৈতিক দল প্রচারণা সভা দিয়েছিল। কিছু ষড়যন্ত্র আমরা কম বেশি সবাই জানি। সে সময় তারা সেই প্রচারণা সভা করতে গিয়ে দেখলো ১০ ভাগের ১ ভাগ লোকও তারা পায় নাই। যাই পেল অসুবিধা নাই, তকদিরে যেটা আছে সেটা তো হতেই পারে, কিন্তু সেখানে প্রচারণা করে কথাবার্তা গিয়ে বলতে গিয়ে দেখলো যারা আছে তারাও আসলে তাদের ভোটার নয়। এখন ঘটনা যেটা হলো, তার ২ দিন পরে প্রোগ্রাম কি হলো? ফ্লপ, তাই না? এই প্রোগ্রাম ফ্লপ করাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসেন আমরা শীতের মধ্যে একটু শরীরটা গরম করি সে আল্লাহর ঘোষণা দিয়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ যাকে নিয়ে আশায় বুক বেঁধে আছি, জনাব তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে, তিনি তখন লন্ডনে অবস্থান করছিলেন, নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা গোবিন্দগঞ্জ উপজেলা এবং পৌর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি শামীম কায়সার লিংকন সেদিন তারপর দিন 2রা ডিসেম্বর সেখানে কিছু সহযোগিতা নিয়ে উপস্থিত হলাম। গিয়ে শুনতে পেলাম যে আমরা যেই অর্থ বা যেই সহযোগিতার সাথে নিতে পেরেছি, তার পাশে এক এলাকার এক ভাই 55 পিস লুঙ্গি পাঠিয়েছেন। তাদের যেহেতু কাপড় চোপড় সব হয়ে গেছে, এরপর আবার শীত মোটামুটি পড়া শুরু হয়েছে, তাদের জন্য কম্বল নিয়ে আমরা আবার এরপরে গেছি 11 তারিখে, আমার মনে আছে। তো ঘটনা যেটা হলো, 11 তারিখে আমরা দিনে গেছি, সম্ভবত ওই দিন আবার রাতে মনে হয় তফসিল হয়েছে বা এরকম কিছু একটা। তো যেটা হলো, আমরা পরবর্তীতে যখন গেলাম, প্রথম দিন দেখলাম 55 পিস কম্বল না তো লুঙ্গি। তো আমাকে বললো যে আমরা পাঠাবো, আপনি একটু সাথে দিয়ে দিন। তা আমি গিয়ে যখন শুনলাম 74 জন, তো আমাদের যেই পরিকল্পনা এবং সরঞ্জাম ছিল আমরা সবগুলো পরিবারকে দিলাম। আমরা কিন্তু গিয়ে একবারও জিজ্ঞেস করি নাই কে গোবিন্দগঞ্জের, কে গোবিন্দগঞ্জের বাইরে। সফর সঙ্গে যারা ছিলেন আল্লাহ সাক্ষী আছেন, দেওয়ার সময় আমরা কিন্তু জানতে চাই নাই যে কে ওখানে আমার এলাকার, কে আমার এলাকার বাইরে। 55 পিস লুঙ্গি দেওয়ার পরে আমি যখন চিন্তা করলাম এটা তো 74 জনকে দেওয়া যাবে না, তাহলে ওখানকার যে কর্তৃপক্ষ মুরব্বী আছে তার হাতে আমরা দিয়ে চলে আসলাম। পরে শুনতে পেলাম 55টা ফ্যামিলি ছিল গোবিন্দগঞ্জের, বাকি 19টা বা 20টা, 74 বা 75 ছিল, 19 জন বা 20টা ফ্যামিলি ছিল গোবিন্দগঞ্জের বাহিরে। তখন বুঝতে পারলাম যিনি সেই লুঙ্গিগুলো পাঠিয়েছেন গোবিন্দগঞ্জের এক ভাই, তাকে হয়তো বলা হয়েছিল গোবিন্দগঞ্জের 55টা ফ্যামিলির সমস্যা হয়েছে, টোটাল 74 হয়তো তাকে বলা হয়নি, অথবা হয়তো তিনি শুধু গোবিন্দগঞ্জের যারা আছেন তাদেরকে হেল্প করতে চাইছিলেন। কিন্তু আমি যখন জনাব তারেক রহমানের পক্ষ থেকে গেলাম, তখন আমি যদি যতজন ক্ষতিগ্রস্ত তার থেকে কম দিই, একটু বিব্রত না, আমার জন্য বিব্রতকর। তখন আমি সরাসরি সেটা হাতে না দিয়ে কর্তৃপক্ষকে দিয়ে চলে আসলাম। বোঝাতে চাচ্ছি, আমরা যখন কারো পাশে দাঁড়াই, আমরা বুঝি সবার আগে বাংলাদেশ, আমরা বুঝি তার পরিচয় বাংলাদেশী। কে গোবিন্দগঞ্জের, কে গোবিন্দগঞ্জের বাইরের, কে মহিমাগঞ্জের, কে রাখালপুরের, এইটা আমরা দেখি না। আমরা দেখি এই ভূখণ্ডের ভিতরে সবার বাংলাদেশ, ভূখণ্ডের বাইরে গেলে আগে বাংলাদেশ, এই দুটো মিলে সবার আগে বাংলাদেশ। তারপর পরবর্তীতে আবার ফিরে আসলাম, আবার যখন 11 তারিখে গেলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা সেই 74টা 75টা পরিবারকে আবার সহযোগিতার পাশে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, সেদিন পর্যন্ত, আজকে পর্যন্ত জানি না, আমার কাছে খবর যদি না সঠিক ভুল না হয়ে থাকে, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। ওইখানে গিয়ে ওই যে দেখলো 10 ভাগের 1 ভাগ লোক পায় নাই, যেই 1 ভাগের কম লোক পাইছে সেখানেও তাদের ভোটার নয়, সেখানে তারা খোঁজও নিতে যায়নি। আপনার আত্মীয় স্বজন থাকলে ফোন করে জিজ্ঞেস করেন, 50,000 লোকের মধ্যে 1-8 জন তো থাকবে আপনার আত্মীয়। আমরা গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন, তাদেরকে দ্ব্যর্থহীন করতে বলতে চাই, যারা ইসলামের নাম ধরে ধর্মকে পুঁজি করে, ধর্মের আবেগকে ব্যবহার করে যারা রাজনীতি করতে চায়, তারা এতটাই সাম্প্রদায়িক, তারা আপনাদের সাথে সাম্প্রদায়িক তো দূরের কথা, সেটা তো হবেই হবে। তারা নিজের ধর্মের ভিতরেও সাম্প্রদায়িক। এরা তাদের নিজস্ব ব্যাংকে অন্য মুসলিমদের জায়গা দেয় না, এরা তাদের নিজস্ব প্যাথোলজি ব্যবসা প্রতিষ্ঠানে অন্য মুসলিমদেরকে জায়গা দেয় না। এরা নিজের ঘরানার, নিজের মত পথের মুসলিম না হলে, অন্য মুসলিম ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে জাকাতও দেয় না। এই ধর্মের ধ্বজাধারীরা তার নিজের ধর্মের লোককে ভোট দিতে পারবে না জেনে, তাকে ভোট দিবে না জেনে বিপদের সময় জাকাত দেয় না। সেই ধর্মের ধ্বজাধারীরা অন্য ধর্মের লোকের জন্য কি করতে পারে? আমি শামীম কায়সার লিংকন আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই,
এই গোবিন্দগঞ্জে অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে কোন থানায় পানায় সহ্য করা হবে না। তাদের নিরাপত্তার সরাসরি দায়িত্ব আমরা নিলাম। আপনারা নির্ভয়ে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রত্যেকে আপনাদের নিজের পছন্দের মার্কায় ভোট দিতে অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। মনে রাখবেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এই গোবিন্দগঞ্জে, আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব বাংলার মাটিতে পা রেখে তার মাকে দেখতে যাওয়ার আগে কৃতজ্ঞতা জানানোর জন্য একটা শুভেচ্ছা বক্তব্যে দাঁড়িয়েছিলেন। সেখানে তিনি তিনবার বলেছেন, আমরা এই দেশে শান্তি চাই, আমরা এই দেশে শান্তি চাই, আমরা এই দেশে শান্তি চাই। বোঝা যায় তিনি কেন বলেছিলেন। ৯২% মুসলিমের সেন্টিমেন্ট নিয়ে যারা কাজ করে, পুঁজি করে যারা ব্যবসা করে, তারা শুনে রাখো, তোমরা যদি প্রমাণ করতে পারো, আমি একটা চ্যালেঞ্জ তোমাকে এখন ছুড়ে দিব, ধর্ম নিরপেক্ষতার নামে যখন ধর্মহীনতা, এই যে আমাদের ধর্মের কথা বলি না, এই যে দুনিয়ায় যে আমরা কাজ করি, মানুষের জন্য কাজ করব বলি, এটা কি বাতিনি বিষয় ভাই? কার মনে কি আছে, কার মনে কি আছে এরকম, ওই করবি বাহে, ওই করবি বাহে এরকম। এটা জাহেরের বিষয়, এটা প্রকাশ্য বিষয়, এটা ঐতিহাসিক ভাবে কাজ দিয়ে প্রমাণ হতে হয়। মনের মধ্যে যাই থাকুক, কাজে কর্মে সে কি ছিল, এটা হলো জাহেরের বিষয়। খেয়াল করে দেখেন, ধর্ম নিরপেক্ষতার নামে যখন ধর্মহীনতা বসানোর চেষ্টা হয়েছিল, তখন এই ধর্মহীনতা এবং নাস্তিক্যবাদের যখন রন্ধে রন্ধে ছড়িয়ে যাচ্ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়েছেন। এত সোজা নয়। শাসনতন্ত্রের মূলনীতি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা বসিয়েছেন, সরাসরি আল্লাহ শব্দ বসিয়ে, সর্বশক্তিমান বলে তার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা এটা বসিয়েছেন। হাতে ক্ষমতা ছিল, ক্ষমতা দিয়ে তিনি বসিয়ে দেখিয়ে গেছেন এই ৯২% মুসলিমের সেন্টিমেন্টের দেশে কি চলবে সেটা তিনি কাজে প্রমাণ করে দিয়ে গেছেন। এত সোজা নয়। পরবর্তীতে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই দাড়ি টুপিওয়ালাদের, এই যে তোমরা ভাবছিলাম যে তওবা নসিব হয়েছে, তওবা আসলে নসিব হয় নাই, উত্তরটা আজকে দিয়ে যাবো ইনশাল্লাহ। এই যে তোমাদের যখন গলায় দড়ি পড়ছিল, এই দাড়ি টুপিওয়ালাদের গলায় যখন দড়ি উঠছিল, তখন এই দাড়ি টুপিদের পাশে দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়া। উনি তোয়াক্কা করেন নাই যে ওনাকে জঙ্গি বলবে না কি বলবে। পাশাপাশি যখন এই বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে দাড়ি টুপিওয়ালাদের শাপলা চত্বরে অকাতরে গণহত্যা চালানো হচ্ছিল, আর মাত্র ৮ মাস পরে ভোট, 13 সালের কথা 14 সালে ভোট, সারা বিশ্বের মডেলরা আমাদেরকে কি বলবে, আমাদেরকে জঙ্গি বলবে, আমাদেরকে সাম্প্রদায়িক বলবে, এগুলো তিনি চিন্তা করেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দাড়ি টুপিদের পক্ষে দাঁড়িয়ে দলের সর্বোচ্চ পজিশনে থেকে দলের চেয়ারপারসন হিসেবে সেই রাতেই নিজের দলের সমস্ত নেতাকর্মীকে রাস্তায় নেমে এসে তাদের পাশে দাঁড়াতে বলেছিলেন, যেখানে অকাতরে গুলি চলছে। সোজা নয়। মনে করেছিল তোমাদের তওবা নসিব হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ইসলামী মূল্যবোধকে ধারণ করে মনে করেছিলেন তোমাদের তওবা নসিব হয়েছে, এই জন্য তোমাদেরকে দেশে আসতে দিয়ে রাজনীতি করতে দিয়েছিলেন। শুধু তাই নয়, দাড়ি টুপিকে সম্মান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের হাতে পতাকা পর্যন্ত তুলে দিয়েছে। পরবর্তীতে যখন তাদের নিজের দলের মার্কা ছিল না, তখন আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান এই দাড়ি টুপিকে সম্মান করে এই আইডেন্টিটি ক্রাইসিসের সময় যখন তাদের মার্কার পরিচয় নাই, নির্বাচন করতে পারছে না, তখন নিজের দলের ধানের শীষ তোমাদের হাতে তুলে দিয়েছেন। ঐতিহাসিক ভাবে আছে একটা দলের প্রধান তিনবার নির্বাচন করে 50,000 ভোট মিল করতে পারে না। ষড়যন্ত্র ছাড়া কোনো উপায় আছে? ষড়যন্ত্র ছাড়া তাদের কোনো উপায় আছে? বোঝা গেল তওবা আসলে নসিব হয় নাই। আমি যে চ্যালেঞ্জটা ছুড়ে দিতে চাচ্ছি, এই কথা বলেই শেষ হয় না।
আমি কিছু জাহের প্রকাশ্য প্রমাণ দিলাম আপনাদেরকে। এটা বাতিল বিষয় না ভাই, বহুত দেখছি কোরআন একটা বগল দাবা করে জান্নাতের টিকিট বিক্রি করা। আচ্ছা বলেন তো, আগেও বলে আসছি আবারও বলছি, যে যার ধর্ম তার তার উৎসব, রাষ্ট্র তো সবার, তাই না? আমরা মুসলিমরা সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় কিতাব আছে না? তাদের ধর্মীয় কিতাব অনুযায়ী আমরা যদি মুসলিমরা যদি তাদের ধর্ম গ্রহণ না করি, তারা আমাদেরকে স্বর্গে নিতে পারবে? যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, কেউ যদি তাদের কিতাব অনুযায়ী তাদের ধর্ম গ্রহণ না করে, তাহলে তারা তাদেরকে প্যারাডাইসে হেভেনে নিতে পারবে? আমরা মুসলিমরা কি আমাদের কোরআন আল কারীম মহাগ্রন্থ আল কোরআনের অনুযায়ী তারা যদি ইসলাম গ্রহণ না করে, ঈমান না নিয়ে আসে, আমরা কি জান্নাতে নিতে পারবো? এই ঘোষণা দিতে পারবো? এক আজব ইসলাম ভাই, এক আজব ইসলাম। এই ইসলামে একটা মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে সগলি যাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না, ওয়াজ মাহফিল নয়, এই জন্য পড়ছেন না। এক আজব ইসলাম ভাই, এখানে ব্যালট চুরি করে ঘরে এসে সিল দিয়ে জান্নাতে যাওয়া যায়। এখানে ফেসবুকে 10টা আইডি খুলে গালি দিয়ে জান্নাতে যাওয়া যায় ভাই। আজকে যদি আমার বলেন অঙ্গ সহযোগী সংগঠনকে বলি, তোমরা একটা একটা করে প্রতিদিন সকালে 10টা আইডি খুলবা, খুলে সকাল দুপুর বিকাল প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে 10টা আইডি থেকে একটা একটা করে গালি দিবা বিভিন্ন পেজে যায়। ওই কবে কেন এটা আবার কোন কথা হুজুর করছে, এটা খারাপ কথা, এটা আমি করব না। আপনি 100 জনকে বলবেন, 2 জন করলেও করতে পারে, যাই হলো ব্যক্তির চামচামি করে। আমার নেতা কইছে আমি করব, বাকি 98 জন কইছে আমার নেতা যতই কোক, উনি তো করছে যে এটা করা যাবে নয়। অথচ তাদের যদি বলেন তুমি 10টা আইডি খুলে গালাগালি করবা, তাই 100টা খুলবে। কে? ওর 14 গোষ্ঠী সহ দেখবেন, বাপ মা ভাই বোন ছেলে মেয়ে শুকলি সহ ব্রেনটা ওয়াশ করছে ভাই। তাদেরকে আমি দোষ দিই না, তাদের নেতা নেত্রী যারা, তাদের যারা মানে কি বলে মাস্টার মাইন্ড বলে না, মাস্টার মাইন্ড, তাদের যারা মাস্টার মাইন্ড, এরা আসলে তাদেরকে ভুলের দিকে নিয়ে যাচ্ছে। ওই একটা খোল বললে 10টা খুলবে, 10টা গালি দিতে বললে 100টা দিবে, কারণ সে ওই গালি দেওয়ার মধ্যে জান্নাত দেখতে পায় ভাই। জান্নাতে কে না যেতে চায়? এই জন্য সে একটার জায়গায় 10টা খুলবে। এক আজব ইসলাম। এই জন্যই বলতে চাচ্ছি, আমরা যে চ্যালেঞ্জটা ছুটতে চাই, এখানে জাহেরে আমরা প্রমাণ দিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কার্যকরী ভাবে ইসলামের জন্য কি করেছেন। যখন রন্ধে রন্ধে একটা জিনিস ছড়িয়ে যায়, সে সময় তিনি বিসমিল্লাহর বীজ বসিয়ে দিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থায় বীজ বসিয়ে দিয়েছেন। এখন কিন্তু এই 92 ভাগ মুসলিমের দেশে এটা সরানো তো সহজ, এটাকে সরাইতে পারবে? অনেক দূরভিসন্ধি হচ্ছে। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পেছনের চোরাগলি দিয়ে সরানোর চেষ্টা হচ্ছে। এই জাতি কিন্তু সেটা মেনে নিবে না। আমি এই জন্য চ্যালেঞ্জ দিতে চাই, এ পর্যন্ত পরিক্রমায় যা যা বললাম, এইবার একটা কথা বলি যেটা অনেক দুরূহ কাজ। নির্বাচন 12ই ফেব্রুয়ারি, 5 মাস আগে দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রাম, বিরোধী দল এবং সংসদের বাইরে থেকে গুম খুন হত্যা লুণ্ঠন আরো অনেক অত্যাচার সহ্য করে যখন দেখা যাচ্ছে আমরা ইনশাল্লাহ আগামীতে এই রাষ্ট্রের দায়িত্বে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেই রকম একটা সম্ভাবনাময় অবস্থায় বিশ্ব মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে ইহুদির দোসর বেনিয়ামিন নেতানিয়াহুকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলে ঘোষণা দিয়ে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান বিগত 12ই সেপ্টেম্বর 2025 সালে তার নিজের অফিসিয়াল ফেসবুক ব্লু ভেরিফাইড পেজে বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলে ইংরেজিতে পোস্ট দিয়েছে। ভাই, এত সোজা নয়। তিনি বুঝাতে চেয়েছেন বাংলায় পোস্ট দিলে তাও বাংলা ভাষাভাষীরা বুঝবে, যেহেতু অনেক বড় নেতার পোস্ট, হয়তোবা বিশ্ব মোড়লরা বলতে পারে একটু ট্রান্সলেট করে, একটু ভাষা চেঞ্জ করে বলো তো সে কি পোস্ট দিল শুনি তো।
কিন্তু ইংরেজিতে পোস্ট দেওয়া মানে বুঝাতে চাচ্ছেন 5-6 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, আমার দল এই দেশের অভিভাবকত্ব নিবে ইনশাল্লাহ। তারপরে তোমরা বিশ্বমরণরা আমার কি ট্যাগ দিবা, জঙ্গি ট্যাগ দিবা না কি দিবা জানি না। বাপ যেরকম বলেছিল তাওয়াক্কালতু আলাল্লাহ, মা বলেছিল তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি তারেক রহমান তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি তারেক রহমান সরাসরি বিশ্বমরণদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিদের বিপক্ষে আমার অবস্থান সোজা নয়। এই জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যতগুলো রাজনৈতিক দল এখন আমাদের এই দেশে নির্বাচনে লড়ছো, পারলে আসো। কতগুলো রাজনৈতিক দল আসো, পারলে আসো। সর্বোচ্চ পজিশনে যে আছো ওই দলের, সর্বোচ্চ পজিশনে আছে যে ওই দলের, সর্বোচ্চ পজিশনে আছে যে ওই দলের, পারলে তোমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের পেজে বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলে, ইহুদিদেরকে গণহত্যাকারী বলে একটা ইংরেজিতে পোস্ট দিয়ে দেখাও, পারলে বাংলায় দিয়ে দেখাও না, দেখি কত বড় তুমি। এই জন্য ভাই আপনাদেরকে বলতে চাই, এই বাতিল বিষয় দিয়ে লাভ নাই। জাহেরে কারা এই দেশের জন্য এবং এই দেশের মূল্যবোধের জন্য কাজ করেছে সেটা দেখতে হবে। কথা বললে অনেক কথা বলা যাবে ভাই, আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে। বহুবার বলেছি, আবারও বলছি, কষ্ট হচ্ছে এটা বলে শেষ দিব ইনশাআল্লাহ। কথা হলো, আপনারা খেয়াল করে দেখছেন এখানে সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা, ছাত্র প্রতিনিধিরা এসে নির্বাচনে গণসংযোগ করছেন, দেখেছেন? এর আগে কতগুলো ভোট দেখছি আমরা, কোনদিন উঠে দেখছেন? কথা হলো, আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান 31 দফার কর্মশালায় মনে আছে তিনি বলেছিলেন একটা প্রশ্নের জবাবে, এটা কি আমাদের গোবিন্দগঞ্জের লিঙ্কনের প্রশ্ন ছিল? শুনেছেন আপনারা? এটা কি লিঙ্কনকে বলেছেন? এটা গোবিন্দগঞ্জকে তিনি মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন আমাদের গোবিন্দগঞ্জ, আমাদের লিঙ্কন, যেমন সবার আগে বাংলাদেশের মধ্যে সবার বাংলাদেশ এবং আগে বাংলাদেশ, তিনি আমাদের গোবিন্দগঞ্জের লিঙ্কন বলতে বুঝিয়েছেন আমাদের গোবিন্দগঞ্জ, আমাদের লিঙ্কন। এই কম্বিনেশন থেকে বুঝতে হবে সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। 54 বছরের ইতিহাসে 12টা নির্বাচন হয়ে গিয়েছে, যতবার সরকার দলীয় এমপি এখান থেকে নির্বাচিত হয়ে গিয়েছে, ভালো নির্বাচন হোক খারাপ হোক যেটাই হোক, সর্বোচ্চ দলীয় কর্ণধার যিনি ভাবি প্রধানমন্ত্রী, তার খুব কাছের আস্থাভাজন হওয়ার সুযোগ আজ পর্যন্ত কারো হয় নাই ভাই। হয়তো বা স্থায়ী কমিটি বলেন, প্রেসিডিয়াম সদস্য বলেন বা কোনো বড় মন্ত্রী বলেন, কারো না কারো খুব আস্থাভাজন কাছের মানুষ ছিল, তিনি তাকে সাথে করে হয়তো বড় নেতার কাছে নিয়ে গিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে, দলনেতার কাছে নিয়ে গিয়েছেন। এবার একটা সুবর্ণ সুযোগ আসছে গোবিন্দগঞ্জের জন্য ভাই। এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে বলছি না, গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণকে বলছি। জনাব তারেক রহমান বলেছেন ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে, যার একটা অত্যন্ত উর্বর ক্ষেত্র আমরা গোবিন্দগঞ্জে দেখতে পাচ্ছি। যে কারণে আমরা গত 3রা জানুয়ারি ডিসি অফিসে যখন মনোনয়নপত্র বাছাই হচ্ছিল, 293 আসনের বিভিন্ন আসনে বিভিন্ন দলের কাদা ছড়াছড়ি হয়েছে, একজন একজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। গোবিন্দগঞ্জের 6 জন নির্বাচনী যে মনোনয়ন প্রার্থী ছিলেন, 6 জনের কেউ কারো ব্যাপারে কোনো অভিযোগ করেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই যে মার্কা পাওয়ার আগ পর্যন্ত কেউ কারো ব্যাপারে কোনো অভিযোগ করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে রাজনৈতিক শিষ্টাচার এবং সহানুভূতি সহাবস্থানের সুযোগ এই গোবিন্দগঞ্জে আছে। আমরা গঠনমূলক সমালোচনা করব, তবে কেউ কারোর সাথে মারামারি হানাহানি কোন ব্যক্তিগত আক্রমণে যাব না ইনশাআল্লাহ। কারণ জনাব তারেক রহমান সবাইকে নিয়ে এই দেশটাকে গড়তে চান। এই কারণেই এই গোবিন্দগঞ্জে 31 দফা বাস্তবায়নের যথেষ্ট উর্বর পরিবেশ আছে ভাই, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। সেজন্যই যে 54 বছরে যে 55 বছরের সুবর্ণ সুযোগ এসেছে, জনাব তারেক রহমানের আস্থাভাজন বলে আমরা নিজেদেরকে মনে করি। আপনাদেরকে তারেক রহমান মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। এই জন্য জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর সেই শুভ দিনে ইনশাআল্লাহ সকাল থেকে বিকাল পর্যন্ত ধানের শীষে ভোট দিয়ে
বিজয় মিছিল নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। সবাই রাজি আছি তো? দেখুন ভাই, দেখুন আমাদের পার্শ্ববর্তী যে নির্বাচনী এলাকা সেটাতে জেলা সভাপতি আমাদের, তারপর উনি নিজেই নমিনি, বড় পোস্ট না, বড় নেতা লাগবে ওঠে। কিন্তু দেখেন আমাদের গোলাপবাগ গেছেন এর মধ্যে, ওটা কিন্তু ফ্লাইওভার হয়নি, এখনো কাজ চলছে, তাই না? এতে বাবা থামাই লাগবে, গাড়ি স্লো করাই লাগবে, কোনো বুদ্ধি নাই। আমরা ইনশাআল্লাহ জনাব তারেক রহমানকে, যাকে সামনে রেখে এই দেশ ও জাতির জন্য আমরা ভাবছি আশায় বুক বেঁধে, তাকে আমরা 5 মিনিটের জন্য হলেও ইনশাআল্লাহ হাই স্কুল মাঠে আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা আশায় বুক বেঁধে আছি, ইনশাআল্লাহ পাবো। এখানে যখন ভূমিকা করছি, ওখানেও ইনশাআল্লাহ 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ভূমিকা কয়া 2 মিনিট সময় পেলে বাকি 1 মিনিট 45 সেকেন্ড যা আছে দাবি দেওয়া গোবিন্দগঞ্জের নিকাশ ঘরে গেলেও 1 নিকাশে কয়া সারত উনি না করে যাবে। কি কি আছে? সুগার মিল চালু করাই নাকি বাবা? এখন করছি, আমরা জানি কেমনি করা লাগে। ট্রেন এখন বন্ধ হচ্ছে, আর এখন বন্ধ করা নাকি, খাবার নেই, তাই না? তারপর আরো কি? নদী ভাঙা না, থানা আপনার বাপ কয়ে গেছিল, আমার বাপের সঙ্গে অসমাপ্ত কাজ আছে, তারও একটা আছে। আপনি গেলে গাড়িটা ডানের মুখো পুরো মেরে ঘুরে নিয়ে দেখে আসার পর না হলে এটি হ পায় না, তাহলে আসে না? এক ইউনিয়নই কত কিছু। তারপরে কোষাশরে যে শিল্পনগরী, ওটা বিসিক মানে উন্নত করার মতো একটা সম্ভাবনা আছে ইনশাল্লাহ। ইপিজেড হলে কি 1 কোটি কাজ দিবেন, এতে তো জায়গা আছে, আর কোনটি যাবেন? তারপরে যত রকম বিষয়গুলো আছে আমরা 1 নিকাশে কয়া শেষ দেবো, উনি হো করবে না তো করে বাবা না। এখানে যা আছে আপনারা সবাই যদি যান, ইনকা যদি 17 ইউনিয়ন থেকে পৌরসভা থেকে যায়, ওদের জায়গা হবে বড়, উনি দেখে কবে হাই সর্বনাশ, কি হলো, এ কোন কাম হয়েছে রে। তারপর যেটা হলো উনি হো করবে, তাই না? এরপর যদি ইনশাল্লাহ আপনাদের ম্যান্ডেট নিয়ে সেই মহান সংসদে যাওয়ার সুযোগ হয়, ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সারা বাংলার জনগণ এটা বিশ্বাস করে, বুঝেন? আমরা জানি, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ, তাই না? তাহলে যায় কমো আপনার সাক্ষাৎ করা হলো, একগুলো মানুষের সাক্ষাৎ আপনি হো করছেন না, আপনি কোনটা যাবেন? তারপর যদি এনা যদি ঢিল দেয়, তাহলে একটু আগে দেখছেন আমার পরিবার আছে কিন্তু পাসপোর্ট নুকে থইনি, কিন্তু সমাজদারকে নিয়ে ইশারা হি কাফি হে। তারা নিজেরা গণসংযোগ করছে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে। ওই যে যারা জান্নাতের টিকিট বেছে ওয়াদা নিয়ে আসছে, সে ওয়াদা গুলা যে ভুয়া ওয়াদা, সেটা বুঝাচ্ছে মানুষের। আমিও কিন্তু হাফ সিলেটি, জানেন নাকি? শ্বশুর বাড়ি আমার মৌলভীবাজার বড়লেখা, সুজানগর শালদিঘা গ্রাম। তো যদি এই লাইনে না হয়, হাফ সিলেটি লাইনে যাবো, সেটাও যায় কম ইনশাল্লাহ, তাই কি? সুযোগ আছে না ইনশাল্লাহ? এই জন্য ভাই, এই সুবর্ণ সুযোগ ছেড়ে দেওয়া যাবে না ভাই। সবাই দোয়া করবেন, অবশ্যই অবশ্যই এই সুযোগ আমরা হাতছাড়া করবো না ইনশাল্লাহ। কারণ জনাব তারেক রহমান সাহেব তার এই দেশে আসা ঠেকানোর জন্য, এই দেশে পার্টিতে পা দেওয়া ঠেকানোর জন্য, পা দেওয়ার ফলে কি হয়েছে দেখছেন না? অবস্থা তো দেখতেছেন, অন্যদের নির্বাচনী প্রচারণার অবস্থা দেখছেন, আর আমাদের অবস্থা দেখছেন। তাকে দেশে আসা ঠেকানোর জন্য অনেক বিশ্বমোড়লরা ষড়যন্ত্র করেছে, দীর্ঘদিন ষড়যন্ত্র করেছে। কারণ কি? কারণ একটাই, যে এই লোকটা ভাঙবে তবু মচকাবে না। এর বাপ আপোষ করে নাই, বাপ আপোষ করে নাই জন্য গুলি খেয়ে শাহাদত বরণ করেছে। মা আপোষ করে নাই জন্য স্লো পয়জনিং করে অন্ধকার কারাগারে রেখে তাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই ছেলে আপোষ করবে না,
তার ভাইকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই ছেলে তো আপোষ করবে না। এই জন্য পৃথিবীর অনেক রাষ্ট্রের নাম, অনেক বিশ্বমরলরা কিন্তু নামই জানে না, দেশের নামই জানে না। আর দেশের প্রধানের নাম তো দূরের কথা, রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, রাষ্ট্রের নামই জানে না অনেক বড় বড় দেশের যারা মরল আছে। আমি আপনাদেরকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান যখন বাংলার মসনদে প্রধানমন্ত্রী হয়ে বসবেন ইনশাআল্লাহ, এই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বমরলদের দরবারে যখনই কোন সভা সেমিনারে তিনি যাবেন, তিনি যখন হেঁটে যাবেন, সমস্ত বিশ্বমরলদের আঙুল তুলে বলতে হবে, ওই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যায়। একে নিয়ে আমরা ষড়যন্ত্র করেছিলাম। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ও আমার মহিমাগঞ্জবাসী, ও আমার গোবিন্দগঞ্জবাসী, দল মত ভুলে যাও ভাই। আপামর জনসাধারণ 12 তারিখে ধানের শীষের ভোট দিয়ে লিঙ্গনকে সংসদে পাঠাতে হবে। আমি কথা দিচ্ছি, আসনের সংসদ সদস্যদের আঙ্গুল দেখে বলতে হবে, ওই যে গোবিন্দগঞ্জের এমপি যায়। এই হবে ইনশাআল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য 12 তারিখে মনে রাখবেন, সকাল সকাল বের হতে হবে। এই যে বাকি 17-18 দিন বাকি আছে, মনে করতে হবে আমরা জেলখানায় আছি, মনে করতে হবে আমরা ফেরারি হয়ে আছি, মনে করতে হবে আমাদের পেছনে হুলিয়া আছে। হুলিয়া থাকলে যেমন বাড়িতে ফেরা যায় না, ফেরারি হয়ে থাকতে হয়। জেলে থাকলে যেরকম ঘরে ফেরা যায় না, তেমনি ভাবে বিজয় মিছিল হওয়ার আগ পর্যন্ত বাড়ি ছাড়তে হবে। বাড়ি বাড়ি গিয়ে এক একজন তারেক রহমান হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। ফজরের নামাজ আদায় করেই অন্যান্য ধর্মের বড়মীরা পূজা পাঠ, তাদের প্রার্থনা সেই ভোট সেন্টারে গিয়ে মেলা লাগাতে হবে। ভোট চোরদেরকে যেন ওখানে জায়গা না হয়, কোন রকম ভোট চোর যারা চুরির মাধ্যমে জান্নাত দেখতে পায়, তাদের যেন ওখানে কোন ষড়যন্ত্র কাজ না করে। সবাইকে আবারও আগামী 12 তারিখে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে গোবিন্দগঞ্জের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে দেওয়া সেই পরিকল্পনা, যেটাকে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি বলেছেন শুধু স্বপ্ন দিয়ে জাতি চলে না, সুপরিকল্পিত পরিকল্পনা লাগে। তিনি সর্বশেষ যেটা বলেছেন সেটা দিয়ে শুরু করেছিলাম। শুরুতে বলেছেন আমরা এই দেশে শান্তি চাই, আমরা এই দেশে শান্তি চাই, আমরা এই দেশে শান্তি চাই। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই বুঝে গিয়েছিল তিনি কি বোঝাতে চাচ্ছেন। সবশেষে যেই কথা দিয়ে তিনি শেষ করেছেন, এখন বাকিরাও বুঝে যাবে কি বোঝাতে চাইছেন। বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্রকে আমরা পরিচালনা করতে চাই। আসুন এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করার জন্য এই আশা নিয়ে গোবিন্দগঞ্জকে আশা নিয়ে সর্বক্ষণিক তিনি খোঁজ নিচ্ছেন। এই প্রথম সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি টিম পাঠিয়েছেন। বুঝতে হবে এই গোবিন্দগঞ্জের দিকে তিনি তাকিয়ে আছেন। এই গোবিন্দগঞ্জ একটা আসন উপহার দিবে। এই গাইবান্ধা জেলার মধ্যে সবার প্রথমে এই গোবিন্দগঞ্জ আসনের নিউজ তার কাছে যেতে হবে। 33টি আসনের মধ্যে, রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে আপনারা একবার ইতিহাস করেছিলেন, সর্বকনিষ্ঠ বাংলাদেশের ইতিহাসের সংসদ সদস্য পাঠিয়েছিলেন। এবার আরেকটা ইতিহাস আসুন না করি। রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আপসীন দেশনীতি এবং খালেদা জিয়া অমর হোক, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।